ল্যাবের 4 দেওয়াল, রিসার্চের হাজার চাপ, ন্যানো কম্পোজিট আর তার খটোমটো সব ইকুয়েশন, এইসবের বাইরেও যে একটা মেঘে ঢাকা রূপকথার জগৎ আছে, আজ তারই খোঁজে আমাদের বেরিয়ে পড়া। দ্য কলকাতা ট্যুর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। গত কয়েকদিনের মেটেরিয়াল সায়েন্সের একটা কনফারেন্সে ব্যস্ততার পর আজ আমাদের একদিনের মুক্তি। সৌজন্যে কনফারেন্সের তরফ থেকে আয়োজন করা জিরো ভ্যালি ট্রিপ, ফ্রি ট্রিপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কনফারেন্স থেকে এই দিনের ট্রিপটা আমাদের ফ্রিতে দেওয়া হয়েছিল। কনফারেন্স ছিল অরুণাচল প্রদেশের ইটানগরে, আর এই ট্রিপটা ছিল জিরো ভ্যালি, অরুণাচলেরই জিরো ভ্যালিতে। সকাল ঠিক 7টা। আমাদের 13 সিটার ট্রাভেলার যখন পাহাড়ি রাস্তা ধরল, তখনও ভোরের আড়মোড়া সেভাবে ভাঙেনি। এই গাড়িটা আজ শুধুই একটা বাহন নয়, আজ এটা আমাদের একদল খুদে খুদে বিজ্ঞানীর রূপকথার দেশে হারিয়ে যাওয়ার রথ। যারা দিনরাত ল্যাবে আর জার্নালের পাতায় মুখ গুজে, ল্যাপটপে ঘাড় গুজে বসে থাকে, তাদের চোখে মুখে আজ শুধুই একরাশ মেঘ আর পাহাড়কে ছুঁয়ে দেখার অপেক্ষা। রাস্তা যত এগোচ্ছিল, শহরের কংক্রিট ততই জানলার কাজটা একটু নামাতেই হুশ করে ভিতরে ঢুকে এলো অরুণাচলের কনকনে ঠান্ডা হাওয়া। এই হাওয়ায় কোনো দূষণ নেই, আছে শুধু পাহাড়ের আদিম গন্ধ। জিরো নামটার মধ্যেই এক অদ্ভুত শূন্যতা, এক অসীম শান্তির আভাস। অরুণাচল প্রদেশের লোয়ার সুবানসিরি জেলার এই ছোট্ট শহরটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফুট উঁচুতে রয়েছে। মাইলের পর মাইল জুড়ে শুধু নীল আকাশ, সবুজ পাহাড় আর পাইন বনের সারি। বিজ্ঞান সবসময় যুক্তি খোঁজে, প্রমাণের ওপর নির্ভর করে বাঁচে, কিন্তু এই বিশাল উপত্যকার সামনে দাঁড়ালে মনে হয় প্রকৃতির এই নিখুঁত সৃষ্টির কাছে আমাদের সব ইকুয়েশন বড্ড ছোট। জিরোর আসল স্পন্দন শুধু তার এই প্রাকৃতিক সৌন্দর্যেই আটকে নেই, তা লুকিয়ে আছে এখানকার আদিবাসী জনজাতি আপাতানি সম্প্রদায়ের মধ্যে। পাহাড়ের এই উপত্যকায় তারা যুগের পর যুগ ধরে প্রকৃতির সাথে এক অদ্ভুত ছন্দে বেঁচে আছে। এই উপত্যকায় ঘুরতে ঘুরতে দেখতে পাবেন সবুজে মোড়া বিস্তীর্ণ ধানক্ষেত। ওদের চাষের পদ্ধতিটা ভারী অদ্ভুত এবং ভীষণ পরিবেশ বান্ধব। একই জমিতে ধানের সাথে সাথে মাছের চাষও হয়। এখানে যাকে বলে প্যাডি কাম ফিশ কালচার। প্রকৃতির কোনো ক্ষতি না করে কিভাবে বাঁচতে হয়, আপাতানিরা তার জলজান্ত প্রমাণ। এই জনজাতির একটা অদ্ভুত ইতিহাস আছে। একটা সময় এই উপত্যকার বয়স্ক মহিলাদের মুখে এক ধরনের বিশেষ ট্যাটু আর নাকে কালো প্লাগ দেখা যেত। শোনা যায় অতীতে অন্য উপজাতির আক্রমণের হাত থেকে নিজেদের মহিলাদের রক্ষা করতেই নাকি এই প্রথার জন্ম হয়েছিল, যাতে তাদের সৌন্দর্য কিছুটা হলেও ঢাকা পড়ে যায়। যদিও এখনকার নতুন প্রজন্মের মধ্যে এই প্রথা আর দেখা যায় না, কিন্তু জিরোর প্রতিটা ধুলোয় এখানকার বাঁশ আর কাঠের তৈরি প্রাচীন ঘরবাড়িতে যেন সেই পুরনো ইতিহাস আজও ফিসফিস করে কথা বলে। কিন্তু ও বেশি পাহাড়ে, ও পাহাড়ে বোধহয় আগে ওই ঘেউগুলো ছিল। এই যে ফুটো ফুটো জামা পরে আসছে, ফুটো। আরে দোকানে পেয়ে যাবে। হ্যালো ম্যাডাম। हाई कर दो। जोविक द स्ट्रगलिंग।
এই আদিম প্রকৃতির বুক চিরে আমাদের গাড়ি এসে থামল জিরের অন্যতম পবিত্র এবং রহস্যময় স্থান কার্ডো জঙ্গলের সিদ্ধেশ্বরনাথ শিব মন্দিরে। জায়গাটার একটা অদ্ভুত শান্ত শক্তি আছে যা এখানে পা না রাখলে বোঝা যায় না। এই মন্দিরের ইতিহাস খুব পুরনো নয়, কিন্তু এর মাহাত্ম্য বিশাল। সালটা 2004, জুলাই মাস। প্রেম সুব্বা নামে এক নেপালি কাঠুরে এই কার্ডো জঙ্গলে গাছ কাটতে এসেছিল। হঠাৎই তার নজরে আসে এক বিশাল পাথর। প্রথমে সাধারণ পাথর মনে হলেও একটু খেয়াল করতেই তিনি বুঝতে পারেন এটি আসলে একটা বিশালাকার প্রাকৃতিক শিবলিঙ্গ। প্রায় 25 ফুট উঁচু এবং 22 ফুট চওড়া এই শিবলিঙ্গ নাকি ভারতের অন্যতম বৃহৎ শিবলিঙ্গগুলির মধ্যে একটি। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে শুধু মহাদেব একা নন। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এই বিশাল শিবলিঙ্গের ঠিক আশেপাশেই পাথর দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি হয়ে আছে মা পার্বতী, সিদ্ধিদাতা গণেশ এবং কার্তিকের প্রতিমূর্তি। বড় শিবলিঙ্গ, এটা কার্তিক। হ্যাঁ, আমি তো একবার পুরোটা ঘুরে এলাম। এটা পার্বতী। আর এদিকেরটা গণেশ, কারণ দেখ একটা সুর মতো মনে হচ্ছে, বুঝেছিস? শেপটা দেখ, এদিকেরটা গণেশের মতো, তাই জন্য এটা গণেশ। পুরো পাহাড়টা যেন সপরিবারে মহাদেবের এক জীবন্ত আশ্রয়স্থল। আর এই শিবলিঙ্গ তার ঠিক নিচ দিয়ে অবিরত একটি জলধারা বয়ে চলেছে। কোথা থেকে আসছে এই জল তার কোনো ভৌগোলিক ব্যাখ্যা আজও পুরোপুরি পরিষ্কার নয়। চারপাশের এই ঘন জঙ্গল, বাতাসে ধূপের গন্ধ আর অনর্গল জলের শব্দ, তার সাথে মন্ত্রোচ্চারণ, সব মিলিয়ে জায়গাটা এক মুহূর্তে মনকে শান্ত করে দেয়। আমরা বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলাম সেখানে, কোনো কথা না বলে, যেন প্রকৃতির সাথে এই অমোঘ ইতিহাসের সাথে অনেক কথা বলা হয়ে যায়। ইতিহাস আর ভক্তির মায়া কাটিয়ে দুপুরের দিকে আমরা পৌঁছলাম এক শান্ত লেকের ধারে। চারপাশের নৈসর্গিক সৌন্দর্য আর নিস্তব্ধতা যেন নিমেষের মধ্যে সকলের সব ক্লান্তি ভুলিয়ে দিল। লেকের বুকে বোটিং করতে করতে মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থমকে যেত। জলের উপর দিয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়ার ঝাপটা আমাদের শরীর জুড়িয়ে দিচ্ছিল। হ্যাঁ, এটা নে তো হাতে। এক্সাক্ট 12টা 5 ওইটাই ঢুকবো তো। এবার ধাক্কাটা আসবে আমাদের। ধাক্কা 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 ধাক্কা। এ ভাই
বাপরে বাপ, আরে যখনই ধাক্কা আসবে না মনে হবে প্যাডেল বন্ধ করে দিই। ওরে বাবা কি জোর ধাক্কা মারলো, ওগুলো থেকে দূরে দেয়। যারা রোজ ল্যাবে বসে মেটেরিয়াল সিনথেসিস করে, ক্যারেক্টারাইজ করে, তারা আজ মেপে দেখছিল প্রকৃতির গভীরতা। লেকের নিস্তব্ধতা আমাদের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছিল। তারপর আমরা গেলাম আরেক জায়গায়, যেখান থেকে পুরো জিরো ভ্যালিটা একসঙ্গে দেখা যায় মনে হয়। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে যেন চারপাশের 180 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছিল, চোখ ফেরাতে পারছিলাম না। পাহাড়ের ধাপে ধাপে মেঘের খেলা,
আপাতানিদের সেই সবুজ ধানক্ষেত আর নীল আকাশের এক মায়াবী ক্যানভাস। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছি না, ওইদিকে নায়কটা জিরো ট্রেনে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে বায়না করছে Instruction দিচ্ছে। আমাদের পরিচালক এইদিকে সব মেয়েরা একা একা ছবি তুলছে, এইদিকে ও গিয়ে তো সবুজ ঘাসে চলে যাচ্ছে। একাকিত্ব পছন্দ করে। আর এরা লুকিয়ে লুকিয়ে ছবি তুলে নেয়। এই যে। ফটোগ্রাফারের ফোনে হাই। কালকে তোমরা কোথাও चिकन कौन सा है? চিকেন चिकन দিয়েছে চিকেন আলাদা দেবে কিন্তু এখানে ছটা দিয়ে দিয়েছে তো। ये नहीं है उसमें दो এতদিনের গুলো এটা হয় ও আমরা খাওয়ার পরে ঢুকছে, আমরা খাচ্ছিলাম। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। মেঘের মাঝে সূর্যাস্ত দেখার এই অপরূপ স্থানটি কিন্তু আমাদের ড্রাইভার দাদা নির্বাচন করে দিয়েছিলেন। সারাদিন আমাদের সাথে ওনার মতো একজন ভীষণ ভালো এবং আন্তরিক মানুষ ছিলেন বলেই হয়তো এই ট্রিপটা আমরা এত বেশি উপভোগ করতে পেরেছি। উনি শুধু আমাদের গন্তব্যে পৌঁছে দেননি, বরং আমাদের দলেরই একজন হয়ে আমাদের আনন্দটাকে দ্বিগুণ করে দিয়েছিলেন। যারা ভবিষ্যতে জিরো ভ্যালি আসার পরিকল্পনা করছেন অথবা অরুণাচলের কোনো জায়গায় ভ্রমণ করবেন, তাদের সুবিধার্থে আমি ওনার কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব। সূর্য তার সব রং ছড়িয়ে ধীরে ধীরে পাহাড়ের আড়ালে মুখ লোকালো। আমাদের এবার ফেরার পালা। ঘড়িতে তখন সন্ধে 6টা। একদিনের এই সফরটা শুধু একটা ট্রিপ ছিল না, ছিল রোজকার চেনা ছক থেকে বেরিয়ে বাঁচার একটা রসদ। কাল থেকে আবার হয়তো কনফারেন্স শেষ, সেই ল্যাব, সেই রোজকার রুটিন। কিন্তু অরুণাচলের এই মেঘ, আপাতানিদের সেই আদিম ইতিহাস, জিরো ভ্যালির বাতাস আর কার্ডো মহাদেবের সেই শান্ত রূপ, এগুলো আমাদের সাথে ফিরে চলল একদম মনের গভীরে। তা কলকাতা ট্যুর আজকের এই পাহাড়ি রূপকথার গল্প এখানেই শেষ। আপনারা এভাবেই সাথে থাকবেন, ভালোবাসবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন পথে নতুন কোনো গল্পের সাথে।